হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব পরমাণু নিউক্লিয়াস নিয়ে। তো পরমাণু নিউক্লিয়াস নিয়ে আলোচনা করার আগে আমাদের পরমাণু সম্পর্কে জানা দরকার। দেখো, পরমাণুর মূলত দুটো অংশ। কি কি না, পরমাণুর দুটো অংশ। একটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, যেটা ধারণা দেন সর্বপ্রথম রাদারফোর্ড, এবং বাইরে ইলেকট্রন মহল। তো দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস নিয়ে। তো তার আগে আমাদের পরমাণুর মধ্যে যে সমস্ত কণিকাগুলো থাকে বা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত কণাগুলো থাকে সেগুলো সম্পর্কে জানা দরকার। নিউক্লিয়াস কি সেটা জানা দরকার। তাই নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর মধ্যে এমন অংশ যেখানে পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক আধান কেন্দ্রীভূত থাকে। নিউক্লিয়াসে তাহলে সমস্ত ভর ও ধনাত্মক আধান। দেখো, পরমাণুর মধ্যে ভরযুক্ত কণিকা কে কে আছে? না, নিউট্রন ও প্রোটন। আধানযুক্ত কণিকা কে আছে? এগুলো হচ্ছে ভরযুক্ত কণা। আধানযুক্ত কণিকা কে আছে? না, প্রোটন হচ্ছে আধানযুক্ত কণা। কিরকম আধান? না, ধনাত্মক আধানযুক্ত কণা, পজিটিভ। ধনাত্মক আধানযুক্ত কণা হচ্ছে প্রোটন। তাহলে সমস্ত নিউক্লিয়াস হচ্ছে এমন একটা জায়গা যেখানে পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক আধান কেন্দ্রীভূত থাকে। তাহলে ভরযুক্ত কণা নিউট্রন, প্রোটন সেখানে থাকে, এবং আধানযুক্ত কণা থাকে প্রোটন। নিউট্রনের কোনো আধান নেই। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হবে নিউক্লিয়াস নিয়ে, পরমাণুর নিউক্লিয়াস নিয়ে। দেখো, তো নিউক্লিয়াসের নিয়ে আলোচনা করার আগে পরমাণুর দুটো জিনিস আমরা জেনে নিই। সেটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা। পারমাণবিক ক্রমাঙ্ক কি? না, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত প্রোটন সংখ্যা বা পরমাণুর মধ্যে মোট উপস্থিত প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে পরমাণুর মধ্যে উপস্থিত প্রোটন সংখ্যা। ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে পরমাণুর মধ্যে উপস্থিত মোট প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি। ভর সংখ্যা বলতে পরমাণুর যে মোট ভর, পরমাণুর মোট ভর কোথায় থাকে? নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াসের যে মোট ভর সেটাই পরমাণুর ভর সংখ্যা। নিউক্লিয়াসের ভর কোন কোন কণার মধ্যে আছে? প্রোটন এবং নিউট্রন দুটোই ভরযুক্ত কণা, এবং দুটোরই ভর প্রায় সমান হয়। তো ভর সংখ্যা বলতে আমরা বুঝবো পরমাণুর মধ্যে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি। তাহলে যদি কোনো পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা জেড হয়, এবং তার পরমাণুর ভর সংখ্যা মানে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি যদি এ হয়, তাহলে সেই পরমাণুটাকে আমরা রিপ্রেজেন্ট করব বা উপস্থাপন করব কিভাবে? না, এ জেড এক্স এক্স একটা পরমাণু যার পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হচ্ছে জেড, এবং যার ভর সংখ্যা মানে মোট প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে এ। তাহলে এটা হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা, এদিকে হচ্ছে শুধু প্রোটন সংখ্যা। তাহলে
পারমাণবিক ক্রমাঙ্ক বলতে আমরা বুঝবো পরমাণুর মধ্যে উপস্থিত প্রোটন সংখ্যা। এখান থেকে যদি আমাকে নিউট্রন সংখ্যা বের করতে বলে, নিউট্রন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা সমান কি হয়ে যাবে না মোট প্রোটন ও নিউট্রনের সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তার মানে হয়ে যাবে এ মাইনাস জেড ভর সংখ্যা মাইনাস পারমাণবিক ক্রমাঙ্ক, ভর সংখ্যা থেকে পারমাণবিক ক্রমাঙ্ক বিয়োগ করলে আমরা পেয়ে যাব প্রোটন সংখ্যা। তাহলে দেখো এই গেল পরমাণুর যেটা নিউক্লিয়াস, সেটা নিউক্লিয়াসের রিপ্রেজেন্টেশন বা উপস্থাপনা। পারমাণবিক ক্রমাঙ্ক আমরা বুঝবো প্রোটন সংখ্যাকে এবং ভর সংখ্যা বুঝবো প্রোটনে নিউট্রন সংখ্যার সমষ্টিকে। একটা পরমাণুকে মানে বোঝায় কোন সংখ্যা দ্বারা, মানে একটা পরমাণুকে অন্য পরমাণু থেকে আলাদা করে কিসের দ্বারা, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা দ্বারা। কোনো মৌলের প্রোটন সংখ্যার উপস্থিতি সেই পরমাণুর ধর্ম নির্দেশ করে। এখন দেখো আমরা আইসোটোপ পড়েছি, আইসোটোপে আমরা কি দেখেছি, আইসোটোপে পারমাণবিক ক্রমাঙ্ক একই থাকে কিন্তু ভর সংখ্যা আলাদা হয়। যেমন আইসোটোপের অনেক উদাহরণ তোমরা জানো, 7n 14, 7n 13, সেরকম 6c 12, 6c 14, 6c 13, এই সমস্ত আইসোটোপ আছে। এগুলো দেখো সবারই কিন্তু পারমাণবিক ক্রমাঙ্কটা একই আছে, মানে প্রোটন সংখ্যাটা এক আছে, 6 থাকার জন্যে এই মৌলগুলোর কার্বন থেকে কি অন্য কোনো মৌলের পরমাণুতে রূপান্তরিত হয়েছে, হয়নি। আমরা সেগুলো দেখতে পাচ্ছি সবগুলো কার্বনে আছে, ভর সংখ্যা আলাদা হয়েছে কিন্তু তবুও আমার যেটা মূল পরমাণু সেটা কার্বন আছে। মানে আমরা এটা থেকে বলতে পারি যে মৌলের মূল ধর্ম বহন বা কোনো একটা মৌলের মূল ধর্ম বহন করে তার মধ্যে উপস্থিত প্রোটন সংখ্যা। সেটা আমরা মজলের এক্সপেরিমেন্টে যখন পিরিয়ডিক টেবিল পড়েছিলাম, তোমরা যদি ভিডিও না দেখে থাকো দেখে নিতে পারো, মজলের এক্সপেরিমেন্টে আমরা সেটা দেখেছিলাম। মজলে কি করেছিল না বিভিন্ন টার্গেট নিয়ে তার উপর ক্যাথোড রশ্মি নিক্ষেপ করছিল, তো সেখান থেকে কি দেখা যাচ্ছিল যে এক্স রশ্মি নির্গত হচ্ছে। সেই এক্স রশ্মির যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্ক হয়ে যায় √নিউ সমানুপাতিক জেড, যেখানে জেড হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, √নিউ সমানুপাতিক জেড পারমাণবিক ক্রমাঙ্কের সাথে সমানুপাতিক হয়। তাহলে আমাদের পরমাণুর মধ্যে উপস্থিত কণাগুলো সম্পর্কে আমরা জানি। প্রোটনের আধান কত? প্রোটনের আধান হচ্ছে পজিটিভ এবং এর মান কত? মানকে যদি আমরা ই বলি প্লাস ই সমান 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এর ভর কত? আধান দেখলাম আমরা, ভর সমান হচ্ছে 1.672 ইন্টু 10⁻24 গ্রাম। যদি আমরা কেজিতে বলি তাহলে কত হয়ে যাবে? 27 কেজি। এখন দেখো প্রোটনের তাহলে চার্জ পেলাম, ভরের পরিমাণ পেলাম, এটাকে আমরা রাফলি বলতে পারি 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট বা 1 AMU। একটা প্রোটনের ভরকে আমরা রাফলি, এটা সমান হয় না, তোমাদের সিলেবাস পর্যন্ত ঠিকই আছে, একটা প্রোটনের ভর আমরা 1 AMU ধরে নিতে পারি। নিউট্রনের আধান কি? আধানহীন কণা, আধান শূন্য, এর কোনো আধান নেই। ভর কত? প্রোটনের ভরের প্রায় সমান, একই বলা যেতে পারে, 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। কেজিতে বললে -27 কেজি হয়ে যাবে। এটাকে আমরা রাফলি বলতে পারি 1 AMU। তো দেখো আমরা তাহলে ভরযুক্ত কণা পেলাম এখানে, প্রোটন এবং নিউট্রন। এরপর দেখো ইলেকট্রন, আরেকটা কণা তো পরমাণুর মধ্যে উপস্থিত থাকে, ইলেকট্রনের আধান যেটা হয় সেটা হয় প্রোটনের সমান কিন্তু বিপরীত আধান, ঋণাত্মক আধান। তাহলে ইলেকট্রনের আধানকে -ই বলতে পারি, -ই। ঋণাত্মক আধানের পরিমাণ কত না 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ইএসইউতে বললে 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ।
ভর কত? ভর সমান হচ্ছে 9.108 ইন্টু 10⁻⁻28 গ্রাম বা 31 কেজি। তাহলে দেখতেই পাচ্ছ যে একটা প্রোটনের তুলনায় বা একটা নিউট্রনের তুলনায় আমাদের ইলেকট্রনের ভর নগণ্য, খুবই হালকা। আমাদের এটার যদি অনুপাত বলতে পারি তাহলে একটা প্রোটন একটা ইলেকট্রনের তুলনায় 1837 গুণ ভারী। 1837 গুণ ভারী একটি প্রোটন ইলেকট্রনের তুলনায়। প্রোটন কার তুলনায়? না এর তুলনায়। এর তুলনায় মানে 1837টা ইলেকট্রন যোগ করলে যত ভর হবে ততটা ভর হয় একটা প্রোটনের। মানে একটা প্রোটনের ভর সমান 1837টা ইলেকট্রনের ভর। তাহলে বুঝতেই পারছো যে প্রোটনের তুলনায় ইলেকট্রন খুবই হালকা, এবং সেই জন্য আমরা ইলেকট্রনের ভরকে নগণ্য ধরি বা ইলেকট্রনের ভরকে আমরা নেগলেক্ট করতে পারি, উপেক্ষা করতে পারি। পরমাণুর ভর বলতে নিউক্লিয়াসের ভরকেই বোঝাতে পারি, বলা যেতে পারে। দেখো আমরা তাহলে নিউক্লিয়াস সম্পর্কে, পরমাণু সম্পর্কে জানলাম, পরমাণু নিউক্লিয়াস সম্পর্কে জানলাম। এখন আমরা যেটা পড়ব তেজস্ক্রিয়তা। আমরা রাসায়নিক পরিবর্তন জেনেছি। রাসায়নিক পরিবর্তনে কি হয় না একটা বন্ধনী ভেঙে নতুন বন্ধনী তৈরি হয়। একটা বন্ধনী ভেঙে নতুন বন্ধনী তৈরি হয়, সেটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। সেখানে পরমাণুর নিউক্লিয়াস যেটা, মানে কোনো একটা পরমাণুর নিউট্রন ও প্রোটন সংখ্যার কোনো রকম কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো নাইট্রোজেনের সঙ্গে আমি হাইড্রোজেন যোগ করে অ্যামোনিয়া উৎপন্ন করলাম, অ্যামোনিয়া NH3। এখানে কি হয়েছে, নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধনীটা ভেঙেছে, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধনী ভেঙেছে, তারপর হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে। কি হয়েছে, জাস্ট একটা বন্ধনী ভেঙে নতুন বন্ধনী তৈরি করেছে। কিন্তু পরমাণুর নিউক্লিয়াসটা নাইট্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে আছে, এখানে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসেও আছে, এধারও হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে আছে। শুধুমাত্র ইলেকট্রনের সংখ্যার হেরফের হয়েছে, বা ইলেকট্রন মানে ঠিকঠাকভাবে আরও অন্যরকমভাবে অ্যারেঞ্জ হয়েছে। সেখানে কিন্তু মৌলের পরমাণুর নিউক্লিয়াসের কোনো রকম পরিবর্তন হয়নি। আমরা যেটা পড়ব তেজস্ক্রিয় বিক্রিয়া। তেজস্ক্রিয় বিক্রিয়ায় কি হয় না মৌলের পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন হয়। নিউক্লিয়াসের পরিবর্তন বলতে মৌলের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন ও প্রোটন সংখ্যার পরিবর্তন হয়। নিউক্লিয়াসের মধ্যে কিসের পরিবর্তন হয়? নিউট্রন আর প্রোটন, এই দুটো সংখ্যার পরিবর্তন হয়। এখন দেখো নিউট্রন সংখ্যার পরিবর্তন হলে যদি প্রোটন সংখ্যা ফিক্স থাকে, এটা যদি স্থির হয়, নিউট্রন সংখ্যা যদি পরিবর্তিত হয় তখন কি নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়? পরমাণুটা একই মৌলের পরমাণুর নিউক্লিয়াস থাকে না অন্য মৌলের পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হয়? এটার উত্তর তোমরা যদি আগেরটা ভালো করে শুনেছো, এটার উত্তর নিজেরাই তৈরি করতে পারবে। আমি বলে দিই, আমি আগেই বলেছি যে প্রোটন সংখ্যা নির্ধারণ করে একটা পরমাণুর নিউক্লিয়াসকে বা একটা পরমাণুকে। প্রোটন সংখ্যা স্থির আছে মানে মৌলটার একই মৌলের পরমাণু আছে, হয়তো তার আইসোটোপ, তার এখানে যদি নিউট্রন সংখ্যা পরিবর্তিত হয় তাহলে ওই মৌলটারে অন্য কোনো আইসোটোপে পরিণত হবে, কিন্তু মৌলটা একই থাকবে, মৌলের পরমাণুটা একই মৌলের পরমাণু থাকবে। যেমন ধরো উদাহরণ হিসেবে বলতে পারি আমরা 8O16 এখান থেকে কোনো কারণে যদি দুটো নিউট্রন বেড়ে যায়, ধরে নেয় ফর এক্সাম্পল দুটো নিউট্রন আমি কোনো রকমভাবে এখানে যদি যোগ করতে পারি দুটো নিউট্রন, তাহলে কি হয়ে যাবে না 8O18 হয়ে যাবে। 8O18 মৌলের পরমাণুটা অক্সিজেনেই থাকবে, ঠিক আছে। তাহলে মৌলের পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটাতে হলে বা নিউক্লিয়াসটা অন্য কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে রূপান্তরিত করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যাটার পরিবর্তন করতে হবে। প্রোটন সংখ্যার পরিবর্তন করতে হবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব এতক্ষণ মহড়া দেওয়ার পর, যেটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় আজকে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কি? আমি এই সংজ্ঞাটা একটু লিখে নিই তাহলে তোমাদের। যে ঘটনার মাধ্যমে কতকগুলি ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস সমস্ত রকম বাহ্যিক প্রভাবকে অগ্রাহ্য করে স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয়ে
নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয় এবং শক্তিশালী অদৃশ্য রশ্মি বিকিরণ করে ও প্রচুর শক্তি নির্গত হয় তাকে তেজস্ক্রিয়তা বলে। যে মৌলগুলির তেজস্ক্রিয় ধর্ম দেখা যায় তাদের তেজস্ক্রিয় মৌল বলে। ঠিক আছে, সংজ্ঞাটা লিখে নেবে স্ক্রিনশট নিয়ে। দেখো তাহলে তেজস্ক্রিয় বলতে আমরা কী বুঝলাম না, কতকগুলি মৌল ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস কি হয় না স্বতঃস্ফূর্তভাবে বাহ্যিক কোনো প্রভাব ছাড়াই অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয় এবং সঙ্গে কি হয় না অদৃশ্য রশ্মি বিকিরণ করে এবং প্রচুর শক্তি নির্গত হয়। এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কি কি আমরা সেগুলো দেখে নিই। মুছে দিতে পারি এটা। তাহলে সংজ্ঞা থেকে আমরা যেটা বুঝলাম যে তেজস্ক্রিয় ঘটনা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। তেজস্ক্রিয়তা 1 নম্বরে স্বতঃস্ফূর্ত ঘটনা। স্বতঃস্ফূর্ত ঘটনা বাহ্যিক কোনো প্রভাবে প্রভাবিত হয় না। 2 নম্বরে কি ভৌত ও রাসায়নিক পরিবর্তনে কোনো মৌলের তেজস্ক্রিয়তা ধর্মের কোনো পরিবর্তন হয় না। ভৌত ও রাসায়নিক পরিবর্তনে তেজস্ক্রিয়তা প্রভাবিত হয় না। তেজস্ক্রিয়তা, হাতের লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে, তেজস্ক্রিয়তা প্রভাবিত হয় না। মানে কোনো তেজস্ক্রিয় মৌলকে যদি আমরা চাপ দিই কি তাপ দিই, মানে যে কোনো ভৌত পরিবর্তন ঘটায়, সেখানে তার যে তেজস্ক্রিয় ধর্ম সেটার কোনো পরিবর্তন হবে না। সে যেরকম হারে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করছিল পূর্বে, কোনো অবস্থার পরিবর্তন করলেও একই হারে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করবে। এবং যদি রাসায়নিক পরিবর্তন ঘটায়, ধরো ইউরেনিয়ামকে যদি কোনো ইউরেনিয়ামের কোনো যৌগে রূপান্তরিত করি, ইউরেনিয়াম মৌল থেকে যদি আমরা ইউরেনিয়ামের কোনো যৌগ উৎপন্ন করে, ধরো ইউরেনাইল সালফাইড করে দিলাম, সেখানেও কিন্তু এর ইউরেনিয়ামের তেজস্ক্রিয় ধর্ম একইভাবে বজায় থাকবে, কোনো রকম কোনো পরিবর্তন হবে না। এতক্ষণ আমরা এটাও বুঝে গেছি যে তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয় ঘটনা। নিউক্লিয়াসের মধ্যে তেজস্ক্রিয় ঘটনাটা ঘটে থাকে এবং সেটার জন্যই নিউক্লিয়াসের পরিবর্তন হয়ে নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। দেখো, তেজস্ক্রিয় পরিবর্তনের ফলে আমাদের মূলত যে রশ্মিগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে আলফা, বিটা ও গামা রশ্মি উৎপন্ন হয়। আলফা, বিটা ও গামা রশ্মি হলে আলফা হবে কিংবা বিটা, আলফা অথবা বিটা এবং গামা। আলফা অথবা বিটা রশ্মি নির্গত হবে, সঙ্গে গামা রশ্মি নির্গত হবে। আলফা বিটা একসাথে কখনোই নির্গত হবে না। একটা তেজস্ক্রিয় পরিবর্তনে আলফা এবং বিটা আলফা রশ্মি এবং বিটা রশ্মি একসাথে নির্গত কখনোই হবে না। হলে আলফা হবে কিংবা বিটা হবে এবং সঙ্গে গামা রশ্মি নির্গত হবে। আর একটা ব্যাপার কি না, তেজস্ক্রিয় মৌলের যখন বিভাজন হয়, তখন বিভাজিত হওয়ার পর এই যে কণাগুলো উৎপন্ন হয় সেটার মোট ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে এবং মোট পারমাণবিক ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকবে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন ধরো ZXA, এটা একটা তেজস্ক্রিয় মৌল ধরে নাও। এখান থেকে তৈরি হলো তোমার YBC, সঙ্গে আলফা রশ্মি নির্গত হলো। আলফা রশ্মি আমরা এখন কিছু জানি না, ধরে নিই আমি P আলফা কিউ ধরে নিলাম। এখন দেখো এখানে X যে মূল পরমাণুটা, যে তেজস্ক্রিয় পরিবর্তনের আগে যেটা ছিল আমাদের X এর পারমাণবিক ক্রমাঙ্ক কত ছিল? Z। তাহলে পূর্বে পারমাণবিক ক্রমাঙ্ক ছিল Z। পরে দেখো এই বিভাজিত হয়ে দুটো নতুন মৌল উৎপন্ন করেছে, একটা আলফা রশ্মি যার পারমাণবিক ক্রমাঙ্ক 2, একটা নতুন মৌল যার পারমাণবিক ক্রমাঙ্ক B। তাহলে Z হয়ে যাবে অবশ্যই B প্লাস P এর সমষ্টি। এমনটা কখনোই হবে না যে জেডটা এদের চাইতে কম বা বেশি হবে, বা এদের সমষ্টির মান জেডের চাইতে কম বা বেশি হবে, এটা কখনোই হবে না। সবসময় হয়ে যাবে কি জেডের মান এদিকে যে পরমাণুগুলো উৎপন্ন হয়েছে বা যে কণা উৎপন্ন হয়েছে তার যে পারমাণবিক ক্রমাঙ্ক
তার সমষ্টির সমান হয়ে যাবে। আবার ভর সংখ্যাটাও একই হবে, যেটা আমরা ভরের নিত্যত সূত্র অনুযায়ী জানি। কিছুটা মাস ডিফেক্ট হয়, সেটা আমরা আলোচনায় পরে আসব। তো দেখো এখানে কি না, এ ছিল এর ভর সংখ্যা, এখানে হয়েছে সি এবং কিউ, তাহলে এও হয়ে যাবে সি আর কিউ এর সমষ্টি, সি প্লাস কিউ। তার মানে মোট ভর সংখ্যা এবং মোট পারমাণবিক ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকবে। আজকে যেটা আলোচনা করবো আলফা রশ্মি নিয়ে। আলফা রশ্মি, আলফা রশ্মি, আলফা রশ্মির পর্যালোচনা করে দেখা গেছে যে আলফা রশ্মি হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণার স্রোত, পজিটিভ চার্জযুক্ত কণার স্রোত, এবং এর ভর হচ্ছে 4 amu এবং আধান হচ্ছে 2e, মানে দুটো ইলেকট্রনের সমষ্টির পজিটিভ। এটার থেকে আমরা বলতে পারি যে এটার মধ্যে দুটো প্রোটন আর দুটো নিউট্রন আছে। তাহলে আলফা রশ্মির মধ্যে দুটা প্রোটন থাকে, দুটা নিউট্রন থাকে। এখন দেখো আমাদের হিলিয়াম পরমাণু আমরা জানি কিভাবে লিখি, হিলিয়াম টুয়াইস He4, যেখানে 2 হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, 4 হচ্ছে ভর সংখ্যা। 4 ভর সংখ্যা মানে দুটো প্রোটন ও দুটো নিউট্রনের সমষ্টি হয়ে 4 হয়েছে। এখানেও দেখো দুটো প্রোটন আর দুটো নিউট্রন আছে আর দুটো প্রোটন আছে। তার মানে এটা একটা হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের সাথে আইডেন্টিক্যাল, মানে একই রকম হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের সাথে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে আলফা কণা হচ্ছে একটা হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। আলফা কণা তাহলে He পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন থাকে, নিউক্লিয়াস। আলফা কণা তাহলে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, যার মধ্যে কত আধান আছে না +2e। তাহলে আলফা কণাকে আমরা বলতে পারি He2+, হিলিয়ামের দুটো ইলেকট্রন সরিয়ে নিলে নিউক্লিয়াসটাই পড়ে থাকবে। হিলিয়ামের মধ্যে দুটো ইলেকট্রন আছে, প্রোটন সংখ্যার সমান ইলেকট্রন থাকে, তার জন্য পরমাণুটা নিস্তড়িত হয়। কিন্তু এখান থেকে আমরা দুটো ইলেকট্রন সরিয়ে নিয়েছি, মানে সেখানে শুধু নিউক্লিয়াসটাই পড়ে আছে, তার চার্জ হয়ে যাবে +2। তাহলে আলফা কণা বলতে পারি হিলিয়ামের ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম পরমাণু স্রোত বা হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত। তাহলে এর মধ্যে চার্জ কত? চার্জ হচ্ছে 2e, পজিটিভ চার্জ বা +1.602 × 10⁻⁻19 কুলম্ব গুণিত 2। তাহলে এটা গুণ করলে, মাল্টিপ্লাই করলে যেটা আসবে 3.204 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে এটা হচ্ছে একটা আলফা কণার চার্জ। আলফা কণার মধ্যে ভর কত? ভর সমান আমরা বলতে পারি, দেখো আমরা বলেছিলাম যে প্রোটন এবং নিউট্রনের ভরকে আমরা 1 amu করে ধরে নিতে পারি, মানে 4 amu। অথবা তুমি নিউট্রন ও প্রোটনের ভর আমি পূর্বে দিয়েছি, সেখান থেকে গুণ করেও বের করতে পারো কত ভর আসছে। তাহলে ভর পেলাম এবং আধান পেলাম। এরপর আলফা রশ্মির প্রকৃতি আমরা জানব। দেখো আলফা রশ্মির ধর্ম। আলফা রশ্মির ধর্ম, আলফা রশ্মি কি বেগযুক্ত কণা স্রোত, ভর ও বেগযুক্ত কণার স্রোত। 1 নম্বরে বলতে পারি। 2 নম্বরে কি বলতে পারি? 2 নম্বরে হচ্ছে আলফা কণার বেগ 1 থেকে 1.5 × 10⁻7 মিটার/সেকেন্ড। আলোর বেগের চাইতে অনেকটাই কম। 1 থেকে 1.5 × 10⁻7 মিটার/সেকেন্ড হয় আলফা কণার বেগ। 3 নম্বরে হচ্ছে ভেদন ক্ষমতা। আলফা কণার দেখো বেগ অনেকটাই বেশি, ভরও আছে, এই পাতলা ধাতব পাতকে ভেদ করে যেতে পারে, কিন্তু এর ভেদন ক্ষমতা বিটা এবং গামার চাইতে কম। বিটা ও গামার চাইতে কম। বিটার চাইতে প্রায় 10 গুণ কম, গামার চাইতে প্রায় 100 গুণ কম আলফা রশ্মির ভেদন ক্ষমতা।
দেখো ভেদন ক্ষমতা বললাম, গ্যাসকে আয়নন করার ক্ষমতা। এখন দেখো আলফা রশ্মির মধ্যে ধনাত্মক আধান আছে, এরপর ও যদি কোনো গ্যাসের মধ্য দিয়ে যায় বা কোনো কোনো পাতের মধ্য দিয়ে যায়, ও কী করবে, ওর পাশাপাশি যে ইলেকট্রন আছে সেগুলোকে ছিটকিয়ে বাইরে বের করে দেবে, মানে গ্যাসকে বা কোনো পরমাণুকে আয়নে পরিণত করবে। এর যে আয়নন ক্ষমতা, এর আয়নন ক্ষমতা সবচাইতে বেশি। আয়নন ক্ষমতা, গ্যাসকে আয়নন করার ক্ষমতা, গ্যাসকে আয়নন করার ক্ষমতা সবচেয়ে বেশি। আলফা বিটা ও গামা রশ্মির মধ্যে সবচেয়ে বেশি আলফা রশ্মির ক্ষমতা সবচেয়ে বেশি। আচ্ছা, আলফা রশ্মি ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করতে পারে। আলফা রশ্মি ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করে, ফটোগ্রাফিক প্লেটের রং কালো করে দেয়। ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করে। ফটোগ্রাফিক প্লেটকে কালো করে দেয়, কালো করে দেয়। ঠিক আছে, তাহলে এই গেল আমার আলফা রশ্মি সম্পর্কে ধারণা। এখন দেখো একটা পরমাণু থেকে যদি আলফা রশ্মি নির্গত হয়, মুছে দিতে পারি। একটা পরমাণু থেকে যদি পরমাণুর নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি নির্গত হয়, আলফা রশ্মি নির্গত হয়, তাহলে কি পরিবর্তন হবে? আলফা রশ্মি কি টোয়াইস He4, মানে একটা পরমাণু থেকে আলফা রশ্মি নির্গত হলে তার যে পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক কমে যাবে, মানে দুটো প্রোটন কমে যাবে, আর ভর সংখ্যা 4 একক কমে যাবে। তার মানে যদি আমার ZXA এখান থেকে আলফা রশ্মি বের হয় টোয়াইস He4, এখান থেকে আলফা রশ্মি বের হলে নতুন যে মৌলটা উৎপন্ন হবে তার পারমাণবিক ক্রমাঙ্ক কত হয়ে যাবে? 2 একক কম হয়ে যাবে। Z-2 Y ধরে নিলাম আমি, Y বের হচ্ছে, Y এখানে কি হয়ে যাবে না 4 একক কম হয়ে যাবে, A-4। নতুন যে পরমাণুটা উৎপন্ন হবে তার পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক কম হয়ে যাবে আর ভর সংখ্যা 4 একক কম হয়ে যাবে। কেন হবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। ধরো 92U238 এটা একটা রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস, এখান থেকে আলফা রশ্মি নির্গত হলে কি হয়ে যাবে? আলফা রশ্মি যদি নির্গত হয়, আলফা রশ্মি নির্গত হলে এর পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক কমবে, 90 হয়ে যাবে। 90 যার পারমাণবিক ক্রমাঙ্ক সেটা হচ্ছে থোরিয়াম, TH। থোরিয়াম 234, ভর সংখ্যা কত কমবে? আলফা টোয়াইস He4, ভর সংখ্যা 4 একক কমবে, মানে 234। নতুন যে পরমাণুটার নিউক্লিয়াস উৎপন্ন হবে তার ভর সংখ্যা হয়ে যাবে 234, পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে যাবে 90, প্লাস কি উৎপন্ন হবে? আলফা কোণা টোয়াইস He4 বা টোয়াইস আলফা 4ও লিখতে পারো। এরপর দেখো যে আলফা কোণা বের হয়ে গেলে নতুন যে মৌলটা উৎপন্ন হবে তার পর্যায় সারণীতে অবস্থান কি হবে? আধুনিক পর্যায় সারণীতে আমরা পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে মৌলগুলোকে সাজাই। আধুনিক পর্যায় সারণীতে পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে যদি সাজাই তাহলে আলফা কোণা বের হওয়ার পর পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক কমলে ও যে পিরিয়ডিক টেবিলে যা অবস্থান ছিল তার চাইতে 2 ঘর পিছিয়ে যাবে। পিরিয়ডিক টেবিলে যা অবস্থান, পূর্বের অবস্থান থেকে পর্যায় বরাবর 2 ঘর পিছিয়ে যাবে। আমি দেখাই একটা উদাহরণ দিয়ে যে আলফা রশ্মি হয়তো সেটা থেকে নির্গত হয় না।